আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার, ফিরে এলাম জয়ের পথে, সঙ্গে সুজয়। জয়ের কথা বলতে শুরু করি বলে, দ্য উইনার নেভার কুইটস অ্যান্ড দ্য কুইটার নেভার উইনস, সুতরাং উই ওয়ন্ট কুইট। আজকে আমার যিনি গেস্ট, তিনি এমন একজন গেস্ট যিনি, আমি বলি ম্যাসলস ল অফ নিড স্যাটিসফ্যাকশন একদম হাইয়েস্ট লেভেলে। তাহলে একবার ঝালিয়ে নিই যে ম্যাসলস ল অফ নিড স্যাটিসফ্যাকশনে আমাদের স্টেপসগুলো কি কি। প্রথম স্টেপ ফিজিওলজিক্যাল নিডস। ফিজিওলজিক্যাল নিডস মানে কি কি? ফুড, ওয়াটার, ব্রিদিং, সেক্স, স্লিপ, এগুলো হচ্ছে প্রথম স্টেজ অফ নিড, মানে এইটা প্রত্যেক মানুষকে স্যাটিসফাই করতে হয়। সেকেন্ড কি? সিকিউরিটি, সিকিউরিটি নিডস, সেফটি নিডস। সেফটিতে সিকিউরিটি অফ কি কি? বডি, হেলথ, প্রপার্টি এক্সেট্রা। থার্ড লেভেল অফ নিড লাভ কিংবা বিলঙ্গিংনেস নিড। লাভের মধ্যে কি কি আছে? ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, সেক্সুয়াল ইন্টিমেসি, এগুলো থার্ড লেভেল অফ নিড। এবার হচ্ছে ফোর্থ লেভেল অফ নিড। ফোর্থ লেভেল অফ নিড হচ্ছে এস্টিম নিড। এস্টিম কি? সেলফ এস্টিম, কনফিডেন্স, অ্যাচিভমেন্ট, রেসপেক্ট অফ আদার্স এবং রেসপেক্ট বাই আদার্স। এই অবধি হয়তো আমরা অনেকেই পৌঁছাতে পারি, এই অবধি হয়তো পৌঁছাতে পারি, কিন্তু তার পরের লেভেলে যারা পৌঁছান তারাই হচ্ছেন গুরু। অ্যান্ড দ্যাটস দ্য লেভেল অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশনে কিরকম করে ডিফাইন করেছেন জানেন? আব্রাহাম মাসলো সাহেব বলেছেন মোরালিটি, ক্রিয়েটিভিটি, স্পন্টিনিটি, প্রবলেম সলভিং, ল্যাক অফ প্রেজুডিস, অ্যাকসেপ্টেন্স অফ ফ্যাক্টস। ধর্মে বলে, শাস্ত্রে বলে যে গুরুই সিদ্ধির পথে নিয়ে চলে। আমরা কনসিডার করি আমাদের যারা শিক্ষক তারাই আমাদের গুরু, তারাই সঠিক পথ দেখান 4 বছরে কিংবা 6 বছরে যে আগামী 40 বছর কেমন যাবেন। আজকে পরিচয় করিয়ে দিই, আমার অতিথি, আমার শিক্ষক, আমার যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক প্রফেসর ডক্টর সোমনাথ ঘোষ। নমস্কার স্যার। স্যারের রেজিউমে দিতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, খুব ব্রিফলি বলি। অসম্ভব ভালো মেধাবী ছাত্র, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করেন, আইআইটি থেকে এমটেক করেন এবং খুব রেকর্ড সময় পিএইচডি কমপ্লিট করেন। আমরা যখন পড়তে ঢুকেছি উনি সবে পিএইচডি করে ফিরেছেন এবং ফুল অফ এনার্জি, এবং দেখিয়ে দিতেন যে কোথায় ইঞ্জিনিয়ারিং কোথায় যাচ্ছে, হোয়াট উই ক্যান ডু, হোয়াট উই ক্যান অ্যাচিভ, বড় বড় স্বপ্ন। বলতেন, আমার প্রথম দিকে আমার মনে আছে, বলতেন যে এই 4 বছর বাবা ভালো করে পড়, এরপরেই কিন্তু তাদের ভবিষ্যৎ 40 বছর এর ওপর ডিপেন্ড করছে। ভাবলি ক্লাস কেটে চলে গেলি, খুব মজা হলো, কিন্তু আলটিমেটলি কিন্তু ভুগতে হবে। স্যার, চলে আসি আপনার কাছে। আপনি কি মনে করেন যে আজকের ছেলেরা অন্য যে ছেলেরা আসছে, মানে আমাদের একটু ডিফারেন্ট, আজকের ছাত্ররা কি একটু ডিফারেন্ট, না ছাত্ররা একই রকম রয়ে গেছে? না দেখো, ছাত্র কিন্তু সবাই ছাত্রই হয়, কিন্তু জগতের যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে তাদের চিন্তাধারা, তাদের কাজকর্মের মধ্যে কিছুটা পরিবর্তন আসে। কিন্তু ওই যে কিছু একটা অ্যাচিভ করব, তার যে নেশাটা, সেটা কিন্তু সব ছাত্রের মধ্যেই থাকে। আগেও ছিল, এখনো আছে, এখন আরো বড় হয়েছে পৃথিবীটা, তারা আরো অনেক কিছু জানতে পারছে এবং সেইভাবে আর কি তারা আমাদের সঙ্গে আলোচনা করে এবং নিজেরা সেভাবে অ্যাচিভ করে লাইফে। স্যার, ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যখন করতাম, মানে আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে বড় হয়েছি, ছিল যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে। এখন কি আপনার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং গ্ল্যামারটা অনেক কমে গেছে? মানে পার সে কি ইঞ্জিনিয়ারিং গ্ল্যামার কমে গেছে? গ্ল্যামার তো ওইভাবে কোনো সাবজেক্টে কমে যায় না, কারণ কোর সাবজেক্টের ডেভেলপমেন্ট সবসময় হবে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে কি, যেহেতু সাবজেক্টগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন এরিয়াতে তার এক্সপার্টিস দরকার হচ্ছে, যার জন্য কি হচ্ছে আরও কিছু কিছু ব্রাঞ্চ এসে পড়ছে আর কি। এবং যে সাবজেক্টে এক্সেল করছে তার সেই সাবজেক্টে কন্ট্রিবিউট করার জন্য দেশে বিদেশে সব জায়গায় সুযোগটা আছে। সুতরাং মানে সেইভাবে যে গ্ল্যামার কমে যাচ্ছে না, এরকম কিছু নয়। স্যার, আমার একটা মানে এই প্রোগ্রাম করার যে আমাকে যে পুশটা আসে ভেতর থেকে, সেটা হচ্ছে যে প্রথমেই দেখতে পাই যে ছেলেরা, আমি প্রথম প্রোগ্রাম থেকে বলছি, আমি টেকনো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি এজ এ ডিরেক্টর এন্ড সিও, যে ছেলেদের কিরকম একটা ভাব যে টিসিএস, সিরিয়াস, উইপ্রো, ইনফোসিস ছাড়া বোধহয় চাকরি হয় না।
এবং এটা ভাঙবার জন্য, এই মিথটা ভাঙবার জন্য আমি ঠিক করি যে না, যে অপরচুনিটিস কি, সফল যারা তাদেরকে নিয়ে এসে করব। আমার মনে হয়েছে এখনো এবছরও যেরকম আমার কাছে ছেলে মেয়ে এসছে, আমি দেখেছি যে কোর ইঞ্জিনিয়ারিং কিন্তু ডিমান্ড করেন, সময় কম্পিউটার সায়েন্স কিংবা আইটি পড়তে চায়, কি ইলেকট্রনিক্স পড়তে চায়। আপনার কি মনে হয় যে কোর ইঞ্জিনিয়ারিং এর দরকার কমে গেছে, কিংবা কোর ইঞ্জিনিয়ারিং এর স্কোপ অফ ওয়ার্ক কমে গেছে, এমপ্লয়াবিলিটি কমে গেছে? সেই জিনিসগুলো ঠিক ওইভাবে দেখলে একটু ভুল হবে। কারণ ধরো আমরা এখন মেকাট্রনিক্সের উপরে আমরা কোর্স অফার করছি, যাদবপুর ইউনিভার্সিটি নয় কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটি হয়তো ভবিষ্যতে যাদবপুর ভাববে, সেখানে কিন্তু মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্সের একটা কম্বিনেশন হচ্ছে। বা ধরো বহু জায়গায় আমরা যে সাবজেক্টটা পড়াচ্ছি সেটা সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা আমরা আইটি এনাবেল করার চেষ্টা করছি। তার মানে আইটির যে অ্যাডভান্টেজটা সেটা আমরা কোর ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে লিঙ্ক করে আমরা অনেক বেশি মানে ভালো কাজ করার চেষ্টা করছি, যাতে ইন্ডাস্ট্রিতে সেটা অনেক বেশি ইউজফুল হয়। এবং নট অনলি দ্যাট, যে ছেলেমেয়েরা সেখানে অনেক কিছু মানে ভালো ভালো কাজ করতে পারে এবং তাদের মার্কেট ভ্যালু এইভাবে বাড়তে পারে। তো ফলে এইভাবে চিন্তা করলে ঠিক হবে না, বরঞ্চ আমাদের চিন্তা করা দরকার যে আমাদের দেশে এই মুহূর্তে কি প্রয়োজন, কোন কোন সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে এবং হওয়ার সুযোগ প্রচুর, সেই এরিয়াগুলোকে ফোকাস করে যদি আমরা সিলেবাসগুলোকে, কারিকুলাম বা যদি আমরা সব অন্য কোর্সগুলোকে ডিজাইন করতে পারি এবং যদি সেইভাবে যদি ছেলেমেয়েদের তৈরি করতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির সুবিধা, দেশেরও সুবিধা এবং তার নিজেরও সুবিধা। স্যার একটা কথা বলি যে সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক বছর পড়াচ্ছেন যাদবপুরে, সারা বিশ্বে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি নাইজেরিয়াতেও 2 বছর সারা নাইজেরিয়ার ডেভেলপমেন্টে অনেক সময় দিয়েছেন। সিভিল ইঞ্জিনিয়ারদের যে স্কোপ কিংবা মেকানিক্যাল কোর ইঞ্জিনিয়ারদের যে স্কোপ আউটসাইড যে এই যে ক্যাম্পাস প্লেসমেন্ট, সরকারি জায়গা, আধা সরকারি, বেসরকারি ছাড়াও, মনে হয় কি যে কারিকুলামের মধ্যে সেইগুলো ঢুকিয়ে দিলে তারা অনেক অ্যাভেল করতে পারবে সেই অপরচুনিটি। মানে আজকে ধরুন ইউপিএসসিতে কিংবা ইন্ডিয়ান অয়েলে কিংবা হিন্দুস্তান, এখন তো অনেক বন্ধুরা আছে, কিন্তু পড়ার সময় কিন্তু আমরা ঠিক জানতাম না, মানে যাদের বাবারা সরকারি চাকরি করেছেন তারা হয়তো জানতো। আমরা কিন্তু এমএনদস্তুরে ঢুকেছি, আমরা জানতাম এমএনদস্তুর পেলেই জীবন সার্থক। পরে বিশাল যে একটা বিশ্ব অপেক্ষা করছে কোর ইঞ্জিনিয়ারদের জন্য, সেটা কিন্তু অজানা ছিল। আপনার কি মনে হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেটা, এটা যদি একটা স্টেপ ফরওয়ার্ড নেয়, যে তার কারণ না পড়িয়ে দিলে ছেলেদের পড়ানোটা খুব ডিফিকাল্ট, নানান সেক্টর থেকে ছেলেরা আসছে, তাদের হয়তো এক্সপোজারও নেই, এটা কিভাবে আপনারা অ্যাড্রেস করবেন? কিংবা আপনি অ্যাজ এ ডিন অফ ইঞ্জিনিয়ারিং কাজ করেছেন, কি করছেন, সেটা কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, বিশ্ববিদ্যালয় কিভাবে অ্যাড্রেস করতে পারে বলে আপনার মনে হয়? দেখো, এই জিনিসটা আমরা বহুদিন ধরে রিয়েলাইজ করেছি এবং যার জন্য আমরা মাঝে মাঝে আমাদের ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি লেভেলে আমরা প্যানেল ডিসকাশন অর্গানাইজ করি এবং সেখানে কিন্তু শুধু শিক্ষকরা আসেন তা না, বা সায়েন্টিস্টরা আসেন তা না, এছাড়াও মানে আমাদের ধরো অনেক সময় আমরা পুলিশ থেকেও লোক ডাকি, বা আরও হয়তো ইন্ডাস্ট্রি থেকে একজন কোনো সেরকম সাকসেসফুল লোক তাকেও আমরা ডাকি। এর কারণটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার যখন কাজ করছে তখন তো তারা মাঠে ঘাটে কাজ করছে এবং সেখানে হয়তো কোনো সময় হয়তো তাকে একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও হয়তো একটা অসুবিধার সে মধ্যে পড়ে যাচ্ছে, সেটা সে কীভাবে ফেস করবে, সে কীভাবে সে পুলিশের হেল্প পাবে বা গভর্নমেন্টের হেল্প পাবে, বা ইন্ডাস্ট্রিতে যখন সে যাচ্ছে তখন সে ইন্ডাস্ট্রির মানে ওরিয়েন্টেড কাজটা কীভাবে করবে। ওরিয়েন্টেড বলতে একটা কাউকে তুমি একটা স্যালারি অফার করছো, হি হ্যাজ টু জাস্টিফাই দ্যাট স্যালারি। তার মানে ইন্ডাস্ট্রি যেভাবে কাজটা করছে, যেভাবে তারা আলটিমেটলি প্রফিটটা আর্ন করছে, তোমাকে সেটা বুঝতে হবে এবং সেইভাবে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে, তবেই এই জিনিসটা এগিয়ে যাবে আর কি। স্যার আমরা একটা কথা বলি এখন যে ইন্ডাস্ট্রি বেঞ্চে বেশি দিন লোক ছেলে রাখতে যাচ্ছে, মানে বিল করতে পারছে না, রোজগার করতে পারছে না, সেই রকম অবস্থায় স্টুডেন্টকে বেশি দিন রাখতে চায় না। শুধু ইন্ডাস্ট্রির কাছে কারা লোভনীয়, যে স্টুডেন্টরা এখনকার একটা খুব টার্মিনোলজি ইন প্র্যাকটিস রয়েছে, বলে ইন্ডাস্ট্রি রেডি। ইন্ডাস্ট্রি রেডি কথাটা কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং যাদবপুরে পড়েছি তখন কিন্তু শুনিও নি, শিক্ষিত নি। যাদবপুর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটি কি ইন্ডাস্ট্রি রেডি ব্যাপারটা করছে? ওয়ান,
একটা প্রশ্ন সেই করছে কিনা, সেকেন্ড হলে কিভাবে করছে, থার্ড হচ্ছে আপনার কি মনে হয় না যে অন্যান্য যে এভিনিউজ অফ চাকরি আছে সেইটা যদি আমরা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, হোল আপনি তো ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, হোল ইঞ্জিনিয়ারিং, তাদেরকে যদি জানানো যায় সেইটা হলে আমাদের বাঙালিরা সাফল্যের অনেক ওপর জায়গা দখল করবে। দেখো, যখন আমরা কারিকুলাম বা সিলেবাস তৈরি করি তখন আমরা ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে তাদের যারা সাকসেসফুল তাদের সঙ্গে আমরা আলোচনা করি এবং সেখান থেকে প্রত্যেকবারই আমরা ইন্ডাস্ট্রির নিডটাকে আমরা বোঝার চেষ্টা করি। তোমরা যখন পড়তে তখন যা ছিল আমাদের কারিকুলাম প্রত্যেক 4 বছর অন্তর সেটা বদলে এখন কিন্তু অনেকটাই বদলে হচ্ছে, অনেকটাই মানে অনেক কিছু বদলে গেছে। যেমন ধরো আমরা যখন পড়তাম তখন আমাদের কম্পিউটার ছিল না, এখন কম্পিউটারে একটা এখন আরো অনেক বেশি এক্সপোজার আসছে এবং ন্যাচারালি এবং সিইটি এগুলো আমরা শেখাচ্ছি, তারপরে বিভিন্ন সফটওয়্যার শেখাচ্ছি আমরা যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ কাজে লাগছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ইন্ডাস্ট্রি রেডি বলতে 100% রেডি করে তো কাউকে পাঠানো যায় না, কিন্তু ইন্ডাস্ট্রি নিডটাকে বুঝে এবং আমাদের যে সময় আমাদের যেটুকু আমরা আমাদের 4 বছরের মধ্যে সুযোগ পাই তার মধ্যে কতটা তাকে ইন্ডাস্ট্রি রেডি করা যায় এর চিন্তা সবসময় চলে। কারণ তা নইলে কি হয়, মানে সেই ছেলেটি কোনো একটা ইন্ডাস্ট্রির কাছে হয়তো অতটা গ্রহণযোগ্য হলো না, সেটা আমাদের সবসময় ভাবতে হয়। স্যার, কোর ইঞ্জিনিয়াররা, কোর মানে যারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সও বলতে পারি, এই সফটওয়্যার কোম্পানি ছাড়া কোথায় কোথায় কাজ করতে পারে, কাজের জন্য চেষ্টা করতে পারে বলে আপনার মনে হয়? দেখো, সফটওয়্যার ব্যাপারটা এমন একটা জায়গায় এসছে এখন যেটা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে সফটওয়্যার ছাড়া কিছু হয় না এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট তো হচ্ছে, হবে এবং ভবিষ্যতে তুমি দেখো এখন বিগ ডেটা মাইনিং এর উপরে প্রচুর কাজ হচ্ছে, বিগ ডেটা ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, ক্লাউড টেকনোলজির উপরে প্রচুর কাজ হচ্ছে। ফলে একটা স্টেজে তুমি দেখবে যে আইটি কিন্তু তোমার প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যেই থাকবে আর কি, এবং এখনো আছে, হয়তো আরো বড় ভাবে আসবে এবং সেখানে যদি আমরা প্রত্যেকটা ব্রাঞ্চকে আইটি এনাবেল করতে পারি তাহলেই কিন্তু আমাদের আসল সাকসেস স্টোরিটা তৈরি হবে। স্যার, না আমি প্রশ্নটা করলাম এই কারণে, কেন স্টুডেন্টসরা অনেক সময় বলে আমাদের, সে বলে দেখি যে আপনারা তো আইটি কোম্পানি আনছেন, কোর কোম্পানি, আইটি কোম্পানিতে দেবেন। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি যাদবপুরেরই একটি ছাত্রীর সাথে কথা বলছিলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, বললো না আঙ্কেল টিসিএস এর ইন্টারভিউতে বসবো, আই এম নট গোয়িং টু সিট ইন এ টিসিএস ইন্টারভিউ। কারণ ওরা জানে যে টিসিএস ইন্টারভিউ যাদবপুরে যে মেধার ছেলেরা পড়ে তা টিসিএস ইন্টারভিউ চেষ্টা করলে তারা পেতে পারে বলে আমাদের ধারণা আর কি। এবং সেটা তো সেই যে বলে যে আইটি পড়বো না, তাহলে কি ছেলে মেয়েদের একটা মানে এক্সপোজারের অভাব, নলেজের অভাব, পারসেপশনের অভাব, কিংবা পারসেপশনে চলছে যে আইটি মানে শুধু আপনি যেটা বলছেন যে অটোমেশন অফ দ্য কোর ইঞ্জিনিয়ারিং, সেটা কি বুঝতে পারছেন না, নাকি ওই টিসিএস সিটিএস নিয়ে গেলে শুধু এমন একটা ডেভেলপমেন্টের যাদের সাথে ওদের হয়তো ফাংশনাল ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্পর্ক নেই, তাই জন্য দে আর নট বিকামিং মানে টিউন টুয়ার্ডস ওয়ার্কিং ফর দেম? দেখো, আমাদের দেশটা তো ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশে যে ডেভেলপমেন্টটা হচ্ছে তার সঙ্গে আইটির কিছুটা যোগাযোগ আছে এবং আইটি কিছুটা সার্ভ করছে থ্রু আউট দি ওয়ার্ল্ড, সেখান থেকে আইটি একটা ডিমান্ড তৈরি হচ্ছে। কিন্তু অন্য যে কোর ইঞ্জিনিয়ারিং গুলো সেগুলো তো দেশের যে উন্নতি হচ্ছে তার সঙ্গে তো সবসময় রিলেটেড, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এর তো চিরকালই থাকবে। এবারে যখন কোম্পানিগুলো আসছে তখন ছেলেরা আইটি ওরিয়েন্টেড যাবে নাকি অন্য কিছু যাবে, দ্যাট এভরিথিং ডিপেন্ডস অন দি ডিম্যান্ড। এবং সেই ডিম্যান্ডটা অনেক সময় দেখা যাচ্ছে আইটিতে বেশি হচ্ছে, বেশ কয়েক বছর আগে তাই হচ্ছিল, এখন আর একটু হয়তো দেখা যাচ্ছে কম হচ্ছে। কিন্তু কোর ইঞ্জিনিয়ারিংও সেরকম কম বেশি হয় ডিপেন্ডিং অন দি মানে ইনভেস্টমেন্ট। কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি যে ভারতবর্ষের মানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা যে পর্যায়ে চলে গেছে, শুধু যে তারা দেশের মধ্যেই কাজ করবে তার কোনো মানে নেই, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এবং সারা পৃথিবীতে প্রচুর ডিম্যান্ড আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রচুর ডিম্যান্ড আছে এবং আমেরিকাতেও তো তোমরা জানো, তোমাদের বন্ধু বান্ধব অনেক গেছে, ডিম্যান্ড আছে। সুতরাং আপনি বলছেন যে অপরচুনিটিজ আর আনলিমিটেড, স্কাই ইজ দ্য লিমিট। মানে আমরা কি তা আমার আপনার কথা শুনে মনে হচ্ছে খানিকটা, মানে সেটা প্রোগ্রামেরও একটা ছিল যে আমরা বোধহয় একটা কোর মধ্যে বাস করছি যেখানে ভাবছি যে আমার লিমিটেশন রয়েছে এবং তাই জন্য
যে আমি ভাবছি যে এই কটা কোম্পানি ছাড়া বোধহয় চাকরি নেই, তাই তো? মানে আমাদের আমরা অনেক সময় তাই ভাবি ঠিকই, কিন্তু এই যে তুমি টিভি প্রোগ্রামটা করছো এর মধ্যে দিয়ে অনেকেই বুঝতে পারছেন যে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চাকরি করার সুযোগ আছে। এবং শুধু তাই নয়, আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারি, কারণ আমাদের তো স্কুল লেভেলে নলেজ ভালো, আমরা কলেজ লেভেলে ভালো শিক্ষা পাই, এবং আমরা যথেষ্ট সারা পৃথিবীতে কন্ট্রিবিউটও করি, তারও প্রমাণ আছে। তাহলে কোথায় প্রবলেমটা? স্যার, আপনার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে ছেলেরা যদি আরেকটু পড়াশুনো করতো, মানে আমাদের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যাদবপুরে হয়তো কম ছিল কিংবা হয়তো কম আছেও, অনেক জায়গায় আমি দেখছি একটা টেন্ডেন্সি যে ইঞ্জিনিয়ারিং তো পেয়ে গেছি, পড়াশোনার বিশেষ বোধহয় দরকার নেই। আপনার কতটা এইটা কি মনে হয় যে যে ওরা কি মাথা বলে না, ম্যানেজমেন্টে বলে যে মাথাটা একটু খালি রাখো? ইনফ্যাক্ট আপনি বলতেন যে আগের চিন্তাগুলো করো, নাহলে কোনো বাস্কেট যদি খালি না থাকে, অন্তত 10% খালি না থাকে, নতুন জিনিস ঢোকাবে কি করে? তাই এরা কি মাথা খালি করে এসে শিক্ষাটা গ্রহণ করছে, মানে প্রকৃতভাবে কি পড়াশোনা করছে, না প্রথম থেকেই ভাবছে কিভাবে চাকরি করবো সেরকম একটা ওরিয়েন্টেশন হয়ে যাচ্ছে? না, দেখো, পড়াশোনার কত দরকার আমাদের এখানে যেটা হয় কি, স্কুল লেভেলে তাদের এত পড়াশোনা করতে হয় এইসব জায়গায় আসার জন্য যে তারা বেশ চাপে থাকে। এবার যখন তারা আমাদের ইউনিভার্সিটিতে বা আরো 10 জায়গায় জয়েন করে, সেখানেও একটা চাপের মধ্যে পড়ে। এবারে খুব স্বাভাবিক কারণে যদি সুযোগ পায় হয়তো একটু ক্লাসটা কম করলো, এরকম ধরনের হয়। কিন্তু এই জিনিসটা বেশি দিন পারসিস্ট করে না, কারণ যখন আস্তে 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 ওরা আমাদের সঙ্গে ইন্টারাক্ট করে এবং বুঝতে পারে, এবং আমরা যখন ওই যেটা তোমায় বললাম প্যানেল ডিসকাশন, বা তুমি এই যে টিভি প্রোগ্রামটা করছো, এই ধরনের জিনিসগুলো যখন দেখে, তখন আস্তে আস্তে তারা বুঝতে পারে যে না, আমাদের এবারে আবার সেই স্কুলের মতনই একটু মাথা মানে পড়াশোনা করতে হবে। এবং তখন কিন্তু তারা অসম্ভব ভালো পড়াশোনা করে। এবং শুধু তাই নয়, মানে আমি তো আমার ইউনিভার্সিটির কথা বলতে পারি যে তারা তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। শিওর, সে তো যাদবপুরের একদম এবং তুমি এইটুকু তো বুঝতে পারছো যে সারা পৃথিবীতে যারা ছড়িয়ে আছে সেটা তারা নিজেকে প্রমাণ করেছে বলেই ছড়িয়ে আছে, এমনি এমনি কেউ কাউকে নেয় না। আপনারা দেখবেন যে আমাদের এই জয়ের পথে সঙ্গে সুজে আমি নিয়ে আসবো কোন কোন চাকরি পরীক্ষা কখন কখন হয়, কিভাবে প্রিপারেশন হয়, কারা পড়ান, এগুলো আমরা নিয়ে আসবো। স্যারদের হেল্প নেব যে কি কি পড়লে ভালো হয়, কোন জায়গাটা করতে ভালো হয়। স্যার যেটা বলছেন, আমি স্যারের সাথে কথা বলছিলাম, থমাস আলভা এডিসন একটা কথা বলেছিলেন, সেই কথাটা উনি ঘুরিয়ে ফিরিয়ে প্রকারান্তে বললেন যে সুজয়, তোমাদেরও বলেছিলাম, এখনো বলি, একই কথা বলি, এই কথাটা না, এই কথাটার কোনো চেঞ্জ হয় না। যে বলছেন, উনি বললেন জিনিয়াস, মানে আলভা এডিসন যেটা বলছিলেন সেটাই অন্য ভাষায় বললেন যে জিনিয়াস ইজ 1% ইন্সপিরেশন অ্যান্ড 99% পারস্পিরেশন। মানে পড়াশুনো করতে হবে, মন দিয়ে করতে হবে, প্রথম ক্লাস থেকে পড়তে হবে, প্রথম সেমিস্টার থেকে পড়তে হবে, তাহলেই কিন্তু পৌঁছানো যাবে সাফল্যের শিখরে। নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো বিরতির পর। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। জ্বর আসলে ব্লাড টেস্ট, বাড়িতে জল যেন না জমে, দেখিয়ে নেবেন ডাক্তার, ডেঙ্গুর বিপদ যাবে কমে। ডেঙ্গুর হবে প্রতিকার, বেশি করে জল খান, নোংরা আবর্জনা সব সরান, নোংরা আবর্জনা সব সরান। ভয় পাবেন না, সতর্ক হন, ডেঙ্গুকে প্রতিরোধ করুন, বাঁচুক জীবন, সুস্থ থাকুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রচারিত। শুধু রাজনীতি নয়, ছোট থেকে বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথায় ঘটলো কোন ঘটনা, খবরের দুনিয়ায় উত্তরবঙ্গ থেকে দৈনিক প্রকাশিত উত্তরের সারাদিন, ওজনে নয় খবরে ভারী। ঘরের বাইরে ঘর, বিলাসবহুল থাকা খাওয়া, ব্যাংকোয়েট ও কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ হোটেল গীতাঞ্জলি। আর সেই সঙ্গে রয়েছে ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ এবং কন্টিনেন্টাল জিভে জল আনা সুস্বাদু সুখাদ্যের সেরা সম্ভার নিয়ে দ্য ফুড কোর্ট মালদায় আপনাকে স্বাগত জানাতে তৈরি আমরা। হোটেল গীতাঞ্জলি ও দ্য ফুড কোর্ট, ঠিকানা নেতাজি মোড় শপিং কমপ্লেক্স, ইংলিশ বাজার, মালদা। ফোন 03512254433 এবং 9593200166। পড়াশোনা শেষ, গতানুগতিক চাকরি পছন্দ নয়, একটু অন্যরকম কেরিয়ার খুঁজছেন?
নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন বিশেষজ্ঞদের হাত ধরে। দ্য ইনস্টিটিউশন অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ নিজের সফল ক্যারিয়ার খুঁজে নিন। চোখ রাখুন, সরাসরি ফোন করুন। প্রতি শুক্রবার বিকেল 5:30টায় দেখুন ক্লাসরুম, শুধুমাত্র হাই নিউজে। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিন অফ ইঞ্জিনিয়ারিং, প্রফেসর ডক্টর সোমনাথ ঘোষ। স্যার, আবার ফিরে এলাম। অনেক ইঞ্জিনিয়ারিং কথা বললাম, কিছু পার্সোনাল কথা বলি। স্যার, এমন কোনো স্টুডেন্টস আছে যে মন ছুঁয়ে গেছে, হু ক্যান মেক এ ডিফারেন্স, যার এক্সাম্পল দিলে স্টুডেন্টসরা গেট মোটিভেটেড যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়ে, কিংবা প্রথম দিকে ভালো না করেও, কিংবা ভালো করলে, কিংবা কনসিস্টেন্টলি করলে পৌঁছানো যাবে সাফল্যের শিখরে? দেখো, আমরা খুব ভালো ছাত্র পাই, মাঝারি ছাত্র পাই, এবং হয়তো ওই সময় হয়তো সে অতটা ভালো না এরকমও পাই। এবার যারা ভালো ছাত্র তারা কিন্তু আমাদের কাছ থেকে সবসময় জানতে চায় যে আরো ভালো কি করে করবে। এবং এই ধরনের ছাত্র এমন আছে আমাদের, যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট হয়ে তারপরে সে ট্রিনিটি কলেজ ডাবলিনে গিয়ে এখন পড়াচ্ছে বহুদিন ধরে, এবং সেখানে সে মানে ডিনও হয়েছে। এবং অ্যাট দি সেম টাইম মানে সে সারা পৃথিবীতে একটা পার্টিকুলার সাবজেক্টে, যেটা আমি এখানে আলোচনা অত ডিটেলে না করলেও, সে মানে কি বলবো, সে সবাইকে পড়ায়। এবং এটা কিন্তু আমার তার মুখে শোনা, টিচার অফ টিচার্স হয়ে গেছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমি যখন বিদেশে গেছিলাম তার একজন ডিপার্টমেন্টাল কলিগের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি ওই ডিপার্টমেন্টের হেড, তিনি আমাকে বলেছিলেন যে ও তো আমাদের পড়ায়। আচ্ছা, সুতরাং এই ধরনের যে মানে ছাত্র এ তো আছেই। আরেক ধরনের ছাত্র আছে যারা হয়তো অতটা সময় দেয় না, তাদেরকে আমরা অনেক সময় বলি যে তুমি জানো না তোমার মধ্যে কি ঐশ্বর্য লুকিয়ে আছে, তুমি সেই জিনিসটাকে তুমি নাড়াচাড়া করো, তুমি দেখবে তুমি অনেক কিছু করতে হবে। দেখা যায় অনেকেই কিন্তু সেইটা শোনার পরে একটু নজরে বসে, এবং তারাও কিন্তু অনেকটা উপরে যায়, এবং অনেকে তো খুবই ভালো করেছে। স্যার, আমি শিক্ষক হিসেবে সবসময় বলি যে উই ক্যানট মোটিভেট পিপল, উই ক্যান অনলি ইন্সপায়ার। কেন, মোটিভেশন ইজ অ্যাকশন। ইন্সপিরেশনটা আপনার থেকে তো আমি পেয়েছিলাম, আমি কি করে পেয়েছিলাম সেটা তো আমি পেয়েছি। আপনি কি করে ইন্সপায়ার করেন যাতে স্টুডেন্টসরা, আপনি যেই যে বললেন, দেখো আমাকে আমার টিচাররা যেভাবে ইন্সপায়ার করেছেন তাতে সবসময় তারা বলেছেন যে কি করলে ভালো হবে, কেন ভালো হবে, কিন্তু তার সঙ্গে এটাও বলেছেন বাকিটা তোমার, তুমি যদি সময় না দাও, তুমি যদি না পড়াশোনা করো, তাহলে এই জিনিসটা এগোবে না। ফলে আমিও সেইভাবে চিন্তা করে এগিয়েছি। আমিও সবাইকেই তাই বলবো যে তোমাকে পুরোপুরি মানে সময় দিতে হবে। তুমি যদি মনে করো যে আরেকজন সময় দিচ্ছে, আরেকজন সময় দিচ্ছে না, তা দুজনে কি করে এক জায়গায় এগোবে? সময় দিতেই হবে, তার সঙ্গে ভালো অ্যাডভাইস নিতে হবে। এবং আমি সবসময় মনে করি যে সব জায়গাতেই, প্রত্যেক পাড়ায় আছে, বিভিন্ন শহরে আছে, বিভিন্ন সাকসেসফুল লোক আছে, তাদের সঙ্গে কথা বললেই হয়। আর তোমার মতো এরকম টিভি প্রোগ্রাম করলে ওরা আরো বেশি ইন্সপায়ার্ড হবে। স্যার, আপনার কথা তো আমরা তো সবসময় বলি, আপনিও দেশ বিদেশ অনেক জায়গায় গেছেন, নিশ্চয়ই শুনেছেন স্টুডেন্টসরা আপনার কথা বলছে, কিরকম পার্সোনাল ফিলিং কেমন লাগে? দেখো, সবসময় ভালো লাগে এই জন্য, কারণ আমি একবার শিকাগোতে গেছি, তা আমার এক ছাত্র জানতো যে আমি আসছি, তো আমাকে বললো যে ঠিক আছে আপনি এয়ারপোর্টে থাকবেন, আমি চলে আসব। আমার অফিস থেকে আসতে একটু 15 মিনিট দেরি হবে, কিন্তু আমি আসবো। সে এলো, আমাকে পিক আপ করলো, আমি যেখানে থাকবো সেখানে আমাকে ড্রপ করলো, করে বললো স্যার আপনার সঙ্গে স্যাটারডে আবার দেখা হবে। স্যাটারডে যখন সে এলো, আমি দেখলাম আরও 10 জন ছাত্র এলো, এবং সেই 10 জন ছাত্রকে ও খবর দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। তারপরে আমরা একটা জায়গায় গেলাম, বসে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এটা তো আমার মনে হয় একটা অন্য পাওয়া। আমি জানি না আমি কি দিতে পেরেছি, এটা একটা পাথেও আপনাদের। হ্যাঁ, নিশ্চয়ই এটা তো আমাদের একটা বিরাট, মানে ছাত্রদেরকে পড়ানো এবং ছাত্রদের কাছ থেকে পরবর্তীকালে এগুলো পাওয়া, এইগুলি কিন্তু আমাদের মানে এগিয়ে নিয়ে যায়। স্যার, একটা করি যে অনেক প্রফেশনাল কথা জিজ্ঞেস করলাম, ফ্যামিলি, আপনি তো 2 বছর নাইজেরিয়া ছিলেন, ফ্যামিলি আপনি বললেন যে ফ্যামিলি যায়নি, সো হাউ ডিড ইউর ফ্যামিলি হেল্প? এবং মানে
এনিথিং উইচ রিলেটস টু ইয়ার ফ্যামিলি, যেটা আপনার প্রফেশনে করেছে, কিংবা এনি সফট থিং অ্যাবাউট, ডেফিনেটলি সবার ফ্যামিলি একটা সফট স্পেস। আপনি একটু ফ্যামিলির কথা যদি একটু ছোট করে বলেন যে আপনার। দেখো, আমি যখন নাইজেরিয়া ছিলাম তখন সবচেয়ে বেশি আমি উপলব্ধি করেছি যে ফ্যামিলির প্রয়োজনটা কোথায়। এবং আমার বাবা মা, আমার আরও যে ভাই বোনেরা আছে, আমার স্ত্রী, ছেলেমেয়েরা, এরা যদি আমাকে সহযোগিতা না করতো আমি কিছুই করতে পারতাম না। আমি এখনো পর্যন্ত আমি রেগুলার বাজারে যাই না, কিন্তু তারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর জিনিস এনে খাওয়ায়। তো এগুলো তো তারপর তারা, আমি যখন ফিরি, তারা আমাকে বিভিন্নভাবে তারা নানা রকম কথা বলে, নানা রকম আমরা নিজেদের মধ্যে মত বিনিময় হয়। সুতরাং ফ্যামিলির তো কোনো বিকল্প নেই, ফ্যামিলি আগে। ফ্যামিলি ছাড়া অসম্ভব, কারণ তুমি যতই ভালো কাজ করো, যাই করতে চাও, অ্যাট দি এন্ড অফ দি ডে তোমার ফ্যামিলির একটা বিরাট রোল আছে। স্যার, একটা আপনি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার একটা খুব, আমিও সিভিল ইঞ্জিনিয়ার, আমার যে একটা পারসেপশন হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার একটা পারসেপশন যে কম্পিউটার সায়েন্স হচ্ছে বেস্ট অফ ইঞ্জিনিয়ারিং, কেন র্যাঙ্কের ওপর দিকে ছিল। সেরকম সিভিল ইঞ্জিনিয়ারিং একটা পারসেপশন আমি দেখেছি যে আপনি যে বিষয়টা নিয়ে স্পেশালাইজেশন করেছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যে স্ট্রাকচারাল যে টিয়ার 1 ইঞ্জিনিয়াররা করবে, এনভায়রনমেন্টের পরে করবে, ফাউন্ডেশন পরে করবে, মানে তার মধ্যে আবার ভাগ টাগ আছে। আপনার কি সত্যি মনে হয় ভাগের কোনো যুক্তি? এই ভাগ আজকাল নেই, কেন স্ট্রাকচার ছাড়া অন্য সাবজেক্টেও যথেষ্ট উন্নতি হয়েছে, এবং সেখানেও অনেক রিসার্চ হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রিকোয়ারমেন্ট এসছে। ফলে আমি মনে করি যে কোনো একটা সাবজেক্টে যে ডিম্যান্ড ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, সেটা কিন্তু মানে আমাদেরই সে তৈরি করতে হয় বলো, বা লোককে বোঝাতে হয় বলো, বা টেকনোলজিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিনিসটাকে বিভিন্ন জায়গায় বলা বলো, এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এগিয়ে যায়। কোনো একটা সাবজেক্ট যদি পেছিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো একটা জায়গায় গ্যাপ রয়ে গেছে, যে সেই জায়গাটা আমি হয়তো ইন্ডাস্ট্রিকে বা সেভাবে বোঝাতে পারিনি তার প্রয়োজনীয়তাটা। এবং সেটা তুমি দেখবে আস্তে আস্তে, তুমি দেখবে আমাদের দেশে যে জিনিসগুলো এখনো মনে হচ্ছে একটু কম কম আছে, সেগুলো কিন্তু ডেভেলপ কান্ট্রিতে অলরেডি অনেক বড়ভাবে এগিয়ে গেছে, এবং আমাদেরও একদিন সেই জায়গায় আমরা পৌঁছে যাবো খুব শিগগিরই, খুব শিগগিরই। ভারতবর্ষ অসম্ভব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমি মনে করি খুব শিগগিরই আমরা পৃথিবীর অনেক উপর সাইড থেকে উঠে আসবো। স্যার, একটা কথা বলি যে আমি মানে ম্যানেজমেন্টের কথা বলি যে মানে আমরা যদি এমন করি যে আমরা ভালোটা ছাড়া কিছু অ্যাকসেপ্ট করব না, যে ইফ আই ডু নট অ্যাকসেপ্ট এনিথিং বাট দ্য বেস্ট হ্যাপেন্স টু মি, এই কথাটা কি সত্যি যে দ্য বেস্ট উইল হ্যাপেন টু মি ইফ আই স্ট্রাইভ ফর দ্যাট? দেখো, আমরা চেষ্টা তো করব, কিন্তু এখন মানুষের যেটা চেষ্টা করলাম, যেটা আমি ভাবছি হলে ভালো হয়, সবসময় যে একদম সেটাই হবে এইরকম একটা মনোভাব নিয়ে চলাটা ঠিক না। বরঞ্চ আমি বলবো বি হ্যাপি অলওয়েজ। তুমি তোমার বেস্ট পসিবল ওয়েতে চেষ্টা করো অ্যাচিভ করার, এবং তুমি অনেকটাই পেয়ে যাবে, এবং তাতে তুমি অনেকটাই খুশি হবে। আর যতটা আমরা অ্যাচিভ করলাম, বাকিটা তোমরা আছো, বাকিটা তোমরা করবে। স্যার, আমার প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করি যে আই এম স্পিকিং অফ জয়, আই এম স্পিকিং অফ সাকসেস। সকলকে জিজ্ঞেস করি, অলমোস্ট ঘুরিয়ে ফিরে সকলকে জিজ্ঞেস করি যে আপনার মতো এক সফল ইঞ্জিনিয়ার, সফল ব্যক্তি, সফল মানুষ, সাফল্যের মূলমন্ত্র আপনি কি মনে করেন? সাফল্যের মূল হার্ড ওয়ার্ক। ওয়ান শুড বি ভেরি কনফিডেন্ট বাট পোলাইট, এবং অ্যাট দি সেম টাইম যেহেতু আমরা ইঞ্জিনিয়ার্স বা যে কোনো প্রফেশনাল লোক, তার কিন্তু বাস্তব জগতের সম্বন্ধে চোখ কান খোলা রাখতে হবে। উই শুড বি কম্প্যাটেবল উইথ দি ইন্ডাস্ট্রি অ্যান্ড দি সোশ্যাল লাইফ। এই সবটা যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি, এবং যদি আলটিমেটলি যদি আমার এম থাকে যে আমি ভালো করব, শুধু আমার নিজের নয়, আমার চারিদিকের লোকেদের করব, এবং যদি আমি ক্ষুদ্র মানুষের যদি দেশের জন্য কিছু করতে পারি বা বাইরে বিশ্বের জন্য করতে পারি, সেটা আরও ভালো। এইগুলো যদি মনে মনে থাকে, তাহলে অন্য কিছু জিনিস আসতেই পারে না ভিতরে। মোটিভেশনের কতটা দরকার? আপনি এই যে এত স্টুডেন্টস, বছরের পর বছর হাজার হাজার স্টুডেন্টদের করে, আপনি কি মনে করেছেন যে মোটিভেশনের অভাব আছে, আর মোটিভেশন করলে এরা অনেক বেটার করতে পারে, এবং সেই জন্য কি আপনি তো মোটিভেট করতেনি, সেই হিসেবে জিজ্ঞেস করছে যে মোটিভেশনের কতটা দরকার বলে আপনি মনে করেন? এই যে বললাম বিভিন্ন চাকরি আছে, বিভিন্ন জায়গা আছে, আপনি বললেন পোটেনশিয়াল আছে, যারা পোটেনশিয়াল ইউজ করেন, আপনি বলেন যে আর একটু মোটিভেশন করলে কি ডিফারেন্স করা যায়? আপনার কি মনে হয়? দেখো, মানুষ যখন প্রথম শিক্ষা লাভ করে, যখন একটু ম্যাচুরিটি লেভেল কম থাকে, তখন তাকে
মোটিভেট করতে হয়, তাকে দেখিয়ে দিতে হয় যে কোন পথটা ঠিক। তারপর আস্তে আস্তে যে সে যখন বুঝতে পারে তখন কিন্তু সে নিজের পথটাকে সে নিজেই ঠিক করে নিতে পারে। এবং তখন হয়তো আমি জানি না ম্যানেজমেন্টের আছে কিনা, সেলফ মোটিভেশন বলে কিন্তু একটা ব্যাপার আছে, যেটা আমার মধ্যে কিন্তু আমি দেখছি বহুদিন ধরে আমি কিন্তু নিজেকেই সেলফ মোটিভেট করি। প্রায় চলে এসেছি প্রায় শেষের দিকে। স্যার যেটা কথা বললেন তার প্রসঙ্গ ধরে বলবো, মোটিভেশন আমারও মনে হয় ভীষণ দরকার। মোটিভেশন ক রকমের হয়? মোটিভেশন এক্সটার্নাল মোটিভেশন হতে পারে, এক্সটার্নাল এজেন্টস দিয়ে মোটিভেশন, পয়সা টয়সা দিয়ে, স্যালারিটা দিয়ে। ফিয়ার মোটিভেশন হতে, ভয় পাই করতে, ইনসেন্টিভ মোটিভেশন হতে পারে। কিন্তু সবচেয়ে যেটা দামি মোটিভেশন স্যার বললেন, দ্যাট সেলফ মোটিভেশন, ইন্টারনাল মোটিভেশন। ইন্টারনাল মোটিভেশন থাকলে না, সেই বিলিফটা থাকে, আমি বললাম যে আমরা মোটিভেট করতে পারি না, আমরা শুধু ইন্সপায়ার করতে পারি। মোটিভেশন হচ্ছে অ্যাকশন, এবং সেই অ্যাকশনটা নিজেকে করতে হবে। সাফল্যের মূল মন্ত্রে সেই অ্যাকশনটা নিজে নিয়ে যেতে হবে, অ্যান্ড দ্যাট কামস ফ্রম সেলফ বিলিফ। শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলবো। জানেন তো, একটি ছেলে রোজ দিন ফুটবল খেলার প্র্যাকটিসে আসতো। কোচ তাকে প্র্যাকটিস করাতো, কিন্তু হি ওয়াজ নট হ্যাপি উইথ হিজ পারফরমেন্স, এবং ফাইনাল 11-এ কখনোই নিত না। ইন্টার স্কুল টুর্নামেন্ট চলছিল, ছেলেটি চান্স পেত না। তার বাবা আসতো, ছেলেটির সাথে ছেলের বাবা আসতো, এবং রোজ দিন ওই 3rd টিয়ারের লেফট সাইডে বসে থাকতেন। রোজ দিন আসতেন, চলে যেতেন। হঠাৎ করে দেখা গেল প্রায় শেষের দিকে চলে এসছে, কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হয়েছে, 7 দিন ছেলেটি এলোই না। এবং 7 দিনের 8ম দিনে যখন এলো, সে এসে কোচের প্রায় হাতে পায়ে পড়তে লাগলো যে স্যার আজকে আপনি আমায় দিন, আজকে ফাইনাল, আমাকে খেলতে দিন। কোচ তো বেবাক যে ছেলেটি এত মাইল, এত শান্ত, কোনোদিন তো আমাকে এরকম ধরে না। তো কোচের কি মনে হলো? বলো কেন? বললেন স্যার প্লিজ দিন, আমি আপনার মান। বলো তুমি বুঝতে পারছো আজকে স্কুল ফাইনাল, আমি এই অবধি নিয়ে এসেছি, স্কুলের প্রেস্টিজ ইনভলভ, আমার প্রেস্টিজ ইনভলভ। বললো না স্যার প্লিজ দিন। কোনোদিন যেহেতু করে না, তারও কিরকম একটা 6th ইনটিউশনে লাগলো যে না আজকে দিই। ছেলেটি চান্স পেল, ছেলেটি খেললো, অসম্ভব ভালো খেললো, ফরওয়ার্ড, ডিফেন্স করে, গোল করে, অ্যান্ড হি ওয়াজ দ্য হিরো অফ দ্য শো। তো একে বললো যে, ছেলেটিকে কোচ জিজ্ঞেস করলো, বাবা তুমি তো দারুণ খেললে, কিন্তু তুমি এরকম খেললো কি করে? ছেলেটি কি বললো জানেন? বললো স্যার আজকে না বাবা খেলা দেখছিল। কোচ কি করলো? সঙ্গে সঙ্গে সেই বাঁদিকে 3rd টিয়ারের লেফট সাইডে দেখতে চেষ্টা করলো যে বাবা কোথায়। বললো না তোমার বাবা তো ওখানে নেই। বললো স্যার আপনাকে বলা হয়নি, আমার বাবা আমার সাথে আসতেন ঠিকই, কিন্তু বাবা না অন্ধ ছিলেন। 7 দিন আগে বাবা মারা গেছে, আজকে বাবা সত্যি খেলা দেখলেন। সেলফ বিলিফ মেড দ্য ডিফারেন্স। এই সেলফ বিলিফ যদি থাকে, জয় আমরা পাবই, আমরা জয় পাবই, জয়ের দিকে চলে যাব আমরা। এবং আমি বলি আজকে স্টেটমেন্ট দিয়ে শেষ করব। জয় স্টেটমেন্ট দিয়েছে যে अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कामत उसे तुमसे मिलाने के लिए लग जाती है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।